ফার্স্ট ইয়ারে যখন আমরা মেডিকেল কলেজে যাই তোমাদের নিশ্চয়ই ডাইসেকশন হয়, তাই না? এবার এই ডাইসেকশন নিয়ে আমরা বিভিন্ন ওয়েব সিরিজে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে ডাইসেকশন নিয়ে খুব একটা মাতামাতি। তো মজার ব্যাপার হচ্ছে বডিটা যখন আমি প্রথম দেখি তো আমার তো ভয় লেগেছিল প্রথমবার একটা ডেড বডি দেখে। তারপর সেটা বড় কথা হচ্ছে দেখি বডিটা দেখি জাস্ট একদম এভাবে বডিটা বসে আছে। আচ্ছা, তো আমি আবার স্যারকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ স্যার এই যে বডিটা মারা গেছে একজন ছেলের বডি ছিল, উনি কি নাচতে নাচতে মারা গেছে? তুমি জলপাইগুড়ি মেডিকেল কলেজে পড়ছো, এই কলেজটা নতুন, আই থিঙ্ক তুমি ফার্স্ট বা সেকেন্ড ব্যাচ? ফার্স্ট ব্যাচ। আমি ফার্স্ট ব্যাচ। তাহলে এই ফার্স্ট ব্যাচ হওয়াতে মানে এখনো অবধি তুমি কি কিছু অ্যাডভান্টেজ বা কিছু ডিসঅ্যাডভান্টেজ ফিল করছো? অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে প্রথম কথা বলি সিনিয়রদের কোনো চাপ নেই, আমাদের কলেজে কোনো র্যাগিং এর প্রেশার নেই। তোমরাই ফার্স্ট ব্যাচ আর আমরা জুনিয়রদের কোনো র্যাগিং নিই না। তো যারা পরবর্তীকালে জলপাইগুড়িতে আসবে তাদেরকে বলবো যে তোমরা খুব ভালো সিনিয়র পাবে। তো এই সেকেন্ড ইয়ারে এতখানি অবধি তুমি কি কি সাবজেক্টস পড়েছো বা পড়াশোনার চাপ কিরকম থাকে? ফার্স্ট ইয়ারে পড়লাম হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এখন সেকেন্ড ইয়ারে মেনলি পড়েছি আমরা প্যাথো পড়েছি, ফার্মা পড়ছি আর মাইক্রোবায়োলজি পড়ছি। ফার্স্ট ইয়ারের যদি ফাইনালের পরীক্ষার কথা বলি, যেটাকে আমরা প্রপ বলি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত মানে লাইফের সবচেয়ে হেট্টে করা পরীক্ষা। এখন ক্লাস 11-12-এ পড়ছে বা নিটের জন্য প্রিপেয়ার করছে, তাদেরও টাইম ম্যানেজমেন্ট একটা খুব হিউজ প্রবলেম। তুমি এত কিছুর মাঝখানে টাইম কি করে ম্যানেজ করো? দেখো, প্রথমে বলবো হচ্ছে যেটা করতে প্রথম কথা ভালোবেসে করতে, আচ্ছা, অ্যাজ এ প্যাশন করতে। ইয়াং লাইফে একটা আমাদের বিভিন্ন ইন্টারাকশন হয় বিভিন্ন অপোজিট জেন্ডারের সঙ্গে, বা আমাদের বিভিন্ন রিলেশনশিপ ইনফ্যাচুয়েশন গড়ে ওঠে। এবার সেগুলো আমাদের পড়াশোনায় হ্যাম্পার করে। আমি সবাইকে অ্যাডভান্স দিব সিঙ্গেল থাকা উচিত, জীবনে সুখ শান্তি বজায় রাখা উচিত, আর কিছু না। ড্রপ ইয়ারে তুমি কিভাবে নিটের জন্য প্রিপারেশন করেছিলে? তো সবাইকে বলবো যে একটা যদি কেউ ড্রপ দেয়, অবশ্যই যেটার জন্য ড্রপ দিচ্ছে সেটা অবশ্যই ফোকাস করে পড়তে, আর অবশ্যই একটা প্ল্যান বি রাখতে। ড্রপ ইয়ারে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে অবশ্যই, সেটা অনেকটা সময় খেয়ে নেয় আমাদের। হ্যালো এভরিওয়ান, আমাদের লেটস ইমপ্রুভ পডকাস্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের সঙ্গে রয়েছে সৌম্যদীপ তরফদার। সৌম্যদীপ এই মুহূর্তে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। আজকে আমরা সৌম্যদীপের সঙ্গে তার যে মেডিকেল জীবনের পড়াশোনা সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও তার যে নিটের প্রিপারেশন ছিল সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা সৌম্যদীপের সঙ্গে ডিসকাস করতে চলেছি। তাহলে তোমরা যারা যারা ইন ফিউচার মেডিকেলটাকে একটা টার্গেট করছো, তাদের জন্য কিন্তু আজকের এই পডকাস্টটা অনেক বেশি হেল্পফুল অ্যান্ড ইনসাইটফুল হতে চলেছে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ডিসকাশন স্টার্ট করি, অ্যান্ড তোমরা দেখতে থাকো যে এই ভিডিও থেকে তোমরা কি কি জানতে চলেছো। সৌম্যদীপ, আমাদের চ্যানেলে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। সৌম্যদীপ, আজকের এই যে পডকাস্টটি সেটা শুরু করার সময় প্রথমেই তুমি তোমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও। তো আমার নাম সৌম্যদীপ তরফদার। তো আমি এখন কারেন্টলি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমি লেটস ইমপ্রুভ চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি, আশা করি স্টুডেন্টরা সেগুলো দেখেছে। তো এটাই। আচ্ছা, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সৌম্যদীপ স্যারের ভিডিও, সৌম্যদীপ স্যারের বায়োলজি পড়ানো আমাদের চ্যানেলে দেখছো, অ্যান্ড আই হোপ যে তোমাদের সেটা ভালো লাগছে। আচ্ছা সৌম্যদীপ, আমরা তোমার থেকে বেসিক্যালি তোমার যে মেডিকেল কলেজের পড়াশোনা সেগুলো নিয়ে ডিসকাস করতে চাই। এছাড়াও তোমার যে নিটের প্রিপারেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে চাই, কারণ আমাদের স্টুডেন্টরা ইন ফিউচার নিট দেবে বা মেডিকেল কলেজে আসবে। তো সবার প্রথমে আমি একটা জিনিস তোমার থেকে জানতে চাই, যখন আমরা মেডিকেল পড়তে যাই, ফার্স্ট ইয়ারে যখন আমরা মেডিকেল কলেজে যাই, তোমাদের নিশ্চয়ই ডাইসেকশন হয়, তাই না? এবার এই ডাইসেকশন নিয়ে আমরা বিভিন্ন ওয়েব সিরিজে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে ডাইসেকশন নিয়ে খুব একটা মাতামাতি, একটা হাইপ থাকে সবার। হ্যাঁ, একটা হাইপ থাকে যে ফার্স্ট টাইম ডাইসেকশন করবো। এবার তুমি যখন ফার্স্ট টাইম ডাইসেকশন করতে গেলে তোমার কিরকম এক্সপিরিয়েন্স সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো। তো আমি যদি বলি আমার প্রথম অভিজ্ঞতার কথা, সেটা হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে ভর্তির মোটামুটি 2-3 মাস পরে প্রথম হচ্ছে আমাদের বডি আছে, তো আমাদের ডাইসেকশন হবে। তো প্রথম দিন আমরা সবাই গেলাম, আমরা 30-40 জন স্টুডেন্ট একটা বডিকে ঘিরে ধরলাম। তো মজার ব্যাপার হচ্ছে বডিটা যখন আমি প্রথম দেখি তো আমার তো ভয় লেগেছিল একটু প্রথমবার একটা ডেড বডি দেখে, কোনো কাপড় টাপড় নেই গায়ের মধ্যে। আচ্ছা, আর তার থেকেও সেটা বড় কথা হচ্ছে দেখি বডিটা দেখি জাস্ট একদম এভাবে বডিটা বসে আছে। আচ্ছা, তো আমি আবার স্যারকে জিজ্ঞেস করলাম, যে স্যার এই যে বডিটা মারা গেছে একজন ছেলের বডি ছিল, উনি কি নাচতে নাচতে মারা গেছে হয়ে আছে, নাকি উনি মাইকেল জ্যাকসনের ফ্যান ছিলেন? আচ্ছা, তো স্যার বললেন যে না, ওটা ওরকম কিছু না, এটাকে রাইগর মর্টিস বলে। মানে বডিটা যখন মারা গেছিল তো বডিটাকে এমনভাবে রাখা হয়েছে যে বডিটা এখন এরকম হয়ে গেছে। ওকে। তো তারপরে প্রথম বডিটা দেখলাম, স্বাভাবিকভাবে খুব বাজে একটা গন্ধ আসছিল, ফর্মালিনের গন্ধ। তারপরে স্যার আসলো, এসে প্রথম হচ্ছে বডি কাটলো। ওকে। প্রথমবার খুবই খারাপ লাগছিল দেখে, একটু কাটা কেমন করছিল। আর প্রথম দিন বডি কাটার পর আমি ওদিনকে বাড়ি থেকে আর দুপুরে লাঞ্চ করতে পারিনি। হ্যাঁ, মানে একটা ফার্স্ট টাইম। হ্যাঁ, তারপরে এরকম হলো, হওয়ার পর তারপরে স্যার কেটে টেটে দেখালো। আর প্রথমে ভেবেছিলাম যে অনেক ব্লিডিং হবে, বডি কাটা হচ্ছে। তারপরে দেখলাম যে যেহেতু হচ্ছে অনেক সেটা আগের বডি, তো সেখানে কি হয় ব্লাডগুলো সব ক্লট হয়ে যায়। আচ্ছা, তো তারপরে কি ওখানে কাটার পর কোনো ব্লিডিং হয় না। ওকে। তারপরে ডে বাই ডে ধীরে ধীরে করতে করতে অভ্যাস হয়ে যায়। তারপরে তো আমার নিজেরই অনেক বডি কেটেছি। ওকে, এখন একদম নর্মাল, এখন কোনো ব্যাপার না।
আচ্ছা, তার মানে তুমি ফার্স্ট টাইম যখন তোমাদের ডাইসেকশন হয় তখন তোমাদের স্যারেরাই সেটা কেটে দেখায়, আর যখন তুমি প্রথম নিজে আর কি নিজের হাতে কোনো একটা ডেড বডিকে কাটলে বা সেটার উপর নিজে কিছু কাজ করতে গেলে তখন কিরকম লাগলো? তো সেটা করেছি অনেক পরে, মোটামুটি আমাদের বডি আসার 3-4 মাস পরে আমি করেছি সেটা। আগে ধীরে ধীরে স্যারেরা করতে দেখতাম, তারপরে প্রথমে আমাদের বডি পরিষ্কার করতে বলতো। আচ্ছা। বা আমাদের একটা জিনিস হয় যে সারফেস মার্কিং, যে অমুক স্ট্রাকচার বডির অমুক জায়গা আছে সেটা তুমি বাইরেতে চক দিয়ে দেখাও। আচ্ছা। যে অমুক আর্টারি আছে তুমি লাল রঙের চক দিয়ে দেখাও বডিতে, সেটা কোথায় আছে। অমুক নার্ভ আছে তুমি সাদা রঙের চক দিয়ে দেখাও। আচ্ছা। প্রথমে সেগুলো করলাম, করার পর আমার মনে আছে আমাকে একটা ফিমেল বডি দিয়েছিল কাটার জন্য। তো পিছনে একটা মাসেল থেকে, ওকে বলা হয় ডেল্টয়েড মাসেল। আচ্ছা। স্যার আমাকে এটা একদম করে দিল, বললো যে এখান থেকে তুই এটা কাটবি, এত ডিপ করে কাটবি, কেটে এই ডেল্টয়েড মাসেলের স্ট্রাকচারটা বার করবে। হ্যাঁ। তো প্রথমে কাটলাম বেশ সুন্দর, প্রথমে চামড়া কাটলাম, তারপরে ধীরে ধীরে লেয়ারগুলো উঠে তারপরে গোটা বডি ডাইসেকশন করলাম, তারপরে স্যারকে দেখালাম। আচ্ছা। তো অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, মানে অনেকটা কি বলবো যে ফিলিং লাইক সার্জেন ওরকম অনেকটা দেখাচ্ছিল, কিন্তু সে ডেড বডি ছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশ মজা ছিল। আচ্ছা, তো আমাকে সৌম্যদীপ একটা কথা বলো যে লাইক আমরা যারা নন মেডিকেল ফিল্ড থেকে বিলং করি তারা তো মানে খুব একটা যে ক্লিয়ার কাট নলেজ সেটা তো নেই, যে তোমাদের যে ডাইসেকশনটা হচ্ছে সেটার পিছনে মানে টার্গেটটা কি থাকে, যে মানে ডাইসেকশনটা হয় যে সেটা থেকে তোমাদের শেখানো কি হচ্ছে বেসিক্যালি? দেখো, প্রথমে যদি আমরা ফার্স্ট ইয়ারের কথা বলি তো ফার্স্ট ইয়ারে মেইনলি হচ্ছে 3টে সাবজেক্ট থাকে। আচ্ছা। একটা হচ্ছে অ্যানাটমি, একটা ফিজিওলজি, একটা বায়োকেমিস্ট্রি। ওকে। তার মধ্যে সবচেয়ে মেডিকেলের সবচেয়ে মেইন সাবজেক্ট যেটা সেটা হচ্ছে অ্যানাটমি। আচ্ছা। অ্যানাটমি মানে সেটাতে এটা পড়াবে যে আমাদের বডির মধ্যে কোথায় কোন কোন স্ট্রাকচার আছে, সাপোজ মানে কোনো নার্ভ কোথায় আছে বা কোনো অর্গান কিভাবে আছে বা কোনো আর্টারি কোথায় কি আছে সেগুলো মেনলি পড়ে। তো ডাইসেকশন উদ্দেশ্য হচ্ছে সেটা যে আমরা কোনো একটা বইতে একটা চ্যাপ্টার পড়লাম যে না আমাদের লিভার এখানে থাকে, লিভারে অমুক অমুক স্ট্রাকচার থাকে, লিভারে অমুক আর্টারি থাকে, অমুক ভেন থাকে, তো সেগুলো আমরা পড়লাম, সেটা হচ্ছে আমরা বইয়ের থেকে দেখলাম। এখন যে আমরা করবো কি সেটা হচ্ছে বডিতে ঠিক কিভাবে আছে, নর্মাল লিভারে কিভাবে সেটা দেখা যায়, তো সেটা আমরা দেখে স্টাডি করি। আচ্ছা, ওকে। সৌম্যদীপ, এখানে আমি তোমার থেকে আরেকটা জিনিস জানতে চাই যে আমরা শুনি যে বিভিন্ন যখন মেডিকেল কলেজগুলো থাকে সেখানে যখন ডাইসেকশন হয় কিছু কিছু স্টুডেন্টরা একদম পুরনো যদি কলেজে যায় সেখানে হয়তো নতুন বডি পায় না বা কিছু প্রবলেম হয়, কিন্তু তুমি জলপাইগুড়ি মেডিকেল কলেজে পড়ছো, এই কলেজটা নতুন, আই থিঙ্ক তুমি ফার্স্ট বা সেকেন্ড ব্যাচ? ফার্স্ট ব্যাচ। তাহলে এই ফার্স্ট ব্যাচ হওয়াতে মানে এখনো অবধি তুমি কি কিছু অ্যাডভান্টেজ বা কিছু ডিসঅ্যাডভান্টেজ ফিল করছো? দেখো, যদি বলি দুটোই ছিল, অ্যাডভান্টেজ ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল। অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে প্রথম কথা বলি সিনিয়রদের কোনো চাপ নেই, আমাদের কলেজে কোনো র্যাগিং এর প্রেশার নেই, তোমরাই ফার্স্ট ব্যাচ, আর আমরা জুনিয়রদের কোনো র্যাগিং নিই না। তো যারা পরবর্তীকালে জলপাইগুড়িতে আসবে তাদেরকে বলবো যে তোমরা খুব ভালো সিনিয়র পাবে, তোমাদের কেউ র্যাগিং নেবে না, প্রথম কথা। হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে যেহেতু হচ্ছে প্রথম আমরা ব্যাচে এসেছি তো সেখানে আমরা বডিগুলো সব নতুন পাই। আচ্ছা। এবার যদি আমি দেখি আমার অনেক বন্ধু বান্ধব পড়ে অন্যান্য পূর্ণ মেডিকেল কলেজে, তো ওদের শুনি কি ওদের হচ্ছে আগের বডিগুলো সব দেখানো হয়, ওদেরকে বডি টাচ করতেও দেয় না, জাস্ট বডি থেকে ওখানে জাস্ট স্পিন করে লাগানো থাকে যে এই স্ট্রাকচার ওদেরকে জাস্ট দেখিয়ে দেয়। আর যেহেতু আমরা প্রথম ব্যাচ আমরা নিজেরা বডি ডাইসেক্ট করি, দেখি। আর তাছাড়াও কি যেহেতু হচ্ছে আমার প্রথম ব্যাচ অত সিনিয়রদের অত প্রেশার টেশার কিছু নেই, তো আমরা অবশ্যই ক্লিনিক্যাল পোস্টিং একটা খুব সুন্দর সুযোগ সুবিধা পাই। আচ্ছা। আর যেহেতু কম স্টুডেন্ট তো স্যাররাও আমাদের খুব ভালোভাবে সবাই দেখাশোনা করতে পারে, সবাইকে বাই নেম সবাই স্যাররা চেনে। ওকে। একটা আলাদা কেয়ার পাওয়া যায়। আচ্ছা, এটাও তুমি যেটা বললে সেটাতে আমি বেসিক্যালি কিছু অ্যাডভান্টেজেস বুঝতে পারলাম। এবার এখানে তুমি একটা কথা বললে যে সিনিয়ররা না থাকা, সিনিয়রদের প্রেশার কম, কিন্তু যতদূর আমি জানি যে মেডিকেল কলেজে আমরা সিনিয়রদের থেকেও অনেক কিছু শিখি। তোমাদের যেহেতু সিনিয়র নেই, তোমরা ফার্স্ট ব্যাচ, তো সেখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও নিশ্চয়ই ফেল করছো। অবশ্যই, সেটা যদি বলো। ডিসঅ্যাডভান্টেজ তো ছিলই। এক নম্বর হচ্ছে সিনিয়র না থাকাতে প্রথমে একটু সমস্যা হয়েছিল যে কোনটা পড়বো, কোথা থেকে পড়বো। তারপরে স্যাররা আমাদের খুব ভালোভাবে গাইড করেছিলেন। এছাড়া হচ্ছে বাইরের নানা রকম কলেজে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা কলকাতা মেডিকেল কলেজ, সেখানকার দাদা দিদিরা আমাদেরকে বাই হোয়াটসঅ্যাপে আমাদেরকে সবাই বুঝিয়ে দিয়েছিলেন যে এটা পড়তে লাগবে। আচ্ছা। আর যেহেতু প্রথম মেডিকেল কলেজ তো ফলে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা অভাব ছিল, যে ল্যাবরেটরিতে জিনিসপত্র ঠিক অল্প স্বল্প কম ছিল। তো এখন ঠিক আছে, এখন কোনো সমস্যা হয় না। আচ্ছা, মানে এখন সমস্ত কিছু ঠিকঠাক, এখন একদম ঠিক। আচ্ছা, এবার তুমি যে এমবিবিএস পড়তে গেলে এখন তোমার সেকেন্ড ইয়ার চলছে, তো এই সেকেন্ড ইয়ারে এতখানি অবধি তুমি কি কি সাবজেক্টস পড়েছো বা পড়াশোনার চাপ কিরকম থাকে? সাবজেক্টের মধ্যে ফার্স্ট ইয়ারে পড়লাম হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এখন সেকেন্ড ইয়ারে মেনলি পড়েছি আমরা প্যাথো পড়েছি, ফার্মা পড়ছি আর মাইক্রোবায়োলজি পড়ছি। ওকে। এছাড়া থার্ড ইয়ারে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন। তো সেই দুটো সাবজেক্ট আমাদের মেনলি সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। ওকে। আচ্ছা, এবার যখন তুমি নিটের প্রিপারেশন করতে তখন তো তিনটেই সাবজেক্ট ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার যখন এমবিবিএস পড়তে আসছো সেখানে অন্য সাবজেক্টগুলো পড়ছো, তো সেই সাবজেক্টগুলো থেকে এই সাবজেক্টে যে শিফট বা সিলেবাসটাও আই থিঙ্ক অনেক হিউজ বেড়ে যায়, তো এই জাম্পটাতে সেটার সঙ্গে তুমি কিভাবে মানিয়ে নিলে? দেখো, প্রথমে কথা বলি যে প্রথমে যখন কলেজে যখন সবাই আসে তখন সবার এরকম ব্যাপার থাকে কি যে কলেজে এসেছি, নেতৃত্ব অনেক ক্লিয়ার হলো, এখন লাইফটা এনজয় করবো।
সেটা সবার মধ্যে একটু ব্যাপার থাকে। হ্যাঁ, যে নিট ক্র্যাক করেছি, এখন একটা নতুন লাইফ স্টার্ট এখন সেই এনজয়ের মানে কি ফেসটা অনেক লম্বা লাস্টিং হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ওকে, তারপর যখন পরীক্ষা আসে তখন মাথায় আসে কিছু তো পড়া হয়নি, কিছু পড়া হয়নি। হ্যাঁ, তাই আমার একটা অ্যাডভাইস থাকবে যে শুরুর থেকে সবাইকে পড়তে, আর হচ্ছে মানে যেভাবে কলেজে আগাচ্ছে ডেইলি 1-1.5 ঘন্টা অল্প হলে পড়াশোনা করতে, তাহলে কোনো সমস্যা হবে না। আর ফার্স্ট ইয়ারের যদি ফাইনালের পরীক্ষার কথা বলি, যেটাকে আমরা প্রপ বলি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত মানে লাইফের সবচেয়ে হেট্টে করা পরীক্ষা ছিল। ওকে, কারণ নিটের সময় এত আমার প্রেশার কোনোদিন হয়নি। আচ্ছা, এত চাপ ছিল, তাও বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে পড়েছিলাম, কোনো সমস্যা হয়নি, আর ঠিক হয়ে গেছে সব। ওকে, মানে এই প্রফের ব্যাপারটা কি, সেটা যদি একটু এক্সপ্লেন করে বলো। প্রফটা হচ্ছে মানে কোনো আমার যে ফার্স্ট ইয়ার যেহেতু হয়ে গেছে, তো ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পর একদম হচ্ছে একটা গোটা সিলেবাসের উপর একটা পরীক্ষা হয়, সেটাকে বলা হচ্ছে প্রফেশনাল এক্সাম, যাকে শর্টকাটে বলা হচ্ছে প্রফ। সেটার ব্যাপারটা হচ্ছে এরকম যে সমস্ত মেডিকেল কলেজে একই কোয়েশ্চেন থাকে। মানে এটা কি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজে একই কোয়েশ্চেন থাকে নাকি? ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ, শুধু এইমস ছাড়া, এইমস কল্যাণী ছাড়া। ওকে, আর যদি যেগুলো কলেজ হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত আন্ডারে, তো সেখানে হেলথ ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে। ওকে, এখানে সমস্ত কলেজে একই কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তো এক্সটার্নাল আসে অন্যান্য মেডিকেল কলেজে, তারা আমাদের পরীক্ষায় গার্ড দেয়, তারা আমাদের প্র্যাকটিক্যাল করে, তারা আমাদের ভাই বানায়, এবং আমাদের যে খাতা সেগুলো হচ্ছে বাইরের কলেজের প্রফেসররা চেক করে। আচ্ছা, মানে অন্য কলেজের প্রফেসররা তোমাদের চেক করছে খাতা, এন্ড অন্যদের খাতাগুলো তোমাদের প্রফেসররা চেক করে। ওটা কি বলা হচ্ছে প্রফ বা ফাইনাল পরীক্ষা। আচ্ছা, মানে মেডিকেল কলেজে তোমাদের ফাইনাল পরীক্ষাটাই নাম বেসিক্যালি প্রফ, তাই? প্রফ যেটাকে বলা হয়। ওকে, আচ্ছা, এবার যখন তুমি সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে পড়ছো, সেকেন্ড ইয়ারে যখন তোমরা আসছো, সেকেন্ড ইয়ারে তোমাদের ক্লিনিক্যাল পোস্টিং স্টার্ট হয়। এবার ক্লিনিক্যাল পোস্টিংয়ে তুমি কোন কোন ডিপার্টমেন্টে এখনো অবধি কাজ করেছো বা সেখান থেকে কি কি শিখছো? আমি যদি করেছি এখনো পর্যন্ত সার্জারিতে করেছি, 4.5 মাস, মোটামুটি 5 মাস করেছি সার্জারিতে পোস্টিং। ওকে, তো এখন 1-1.5 সপ্তাহ হয়েছে গাইনিতে পোস্টিং আছে। আচ্ছা, তো গাইনি পোস্টিং খুব একটা করা হয়নি, এরপরে মেডিসিনে আসবে, অর্থোপেডিক্স আসবে, তো সার্জারি পোস্টিংয়ে মেইনলি করেছি এখন পর্যন্ত। তো সার্জারি পোস্টিংয়ে বেসিক্যালি তুমি কি কি শিখলে? অনেক কিছু শিখলাম। প্রথমত হচ্ছে যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েছিলাম অ্যানাটমিতে, যে গলব্লাডার এখানে থাকে, গলব্লাডারে স্টোন হতে পারে, তো আমরা সেগুলো সার্জারিতে দেখেছি যে গলব্লাডারে স্টোন হলে অমুক জায়গায় ব্যথা হয়, বা কারো যদি ইউএসজি করা হয় তাহলে ইউএসজি রিপোর্টটা এরকম আসে। আচ্ছা, বা কারো যদি কোনো হাড় ভেঙে যায় তাহলে এক্সরে করলে এরকম আমরা রিপোর্ট দেখবো, সেভাবে শিখেছি। এছাড়া হচ্ছে পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশন, কারণ ডাক্তারদের মেইনলি তো কি শুধু পড়লে তো হয় না, মেন কাজ তো পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন করা। একদম, তো পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন করা। এছাড়া যে সমস্ত ওটি তো আমরা স্যারদের সাথে দেখেছি, সেখানে দেখেছি আমরা ওটিতে যে কীভাবে অপারেশনগুলো সব করা হয়, তো সেখান থেকে আমরা অনেক নলেজ পেয়েছি। ওকে, আচ্ছা, এবার তুমি বললে যে তুমি তোমার যে ক্লিনিক্যাল পোস্টিং সেখানে প্রায় 4.5 থেকে 5 মাস মতো তুমি সার্জারি ডিপার্টমেন্টে কাজ করেছো। এবার সার্জারি ডিপার্টমেন্টে তো প্রচুর ওটি থাকে, এবার তুমি কি ওটিতেও কাজ করেছো তাহলে এই সময়ের মধ্যে? হ্যাঁ, ওটিতে আমাদের সপ্তাহে 1 দিন করে যেতে লাগতো। ওকে, তো সেখানে যেতাম, মাঝে মাঝে 2 দিনও যেতাম, যদি ভালো কেস থাকতো চলে যেতাম। তো গিয়ে মেনলি যদি গলব্লাডার অপারেশন হয়, বা অ্যাপেন্ডিক্সের অপারেশন, হার্নিয়ার অপারেশন, ব্রেস্টের সার্জারি, এগুলো মিলে দেখতাম আমরা। ওকে, তো আমরা যেগুলো পড়েছিলাম তো সেগুলো আমরা সব বুঝতে পারতাম। মানে তুমি যখন ওটিতে থাকছো সেখানে কি পেশেন্টের উপর তোমাকে কাজ করতে দাও নাকি তোমাদের জাস্ট দেখা? আমরা স্যাররা কাজ করবে, স্যাররা সব করবে, আমাদের জাস্ট দেখাবে, স্যাররা পড়াবে দেখিয়ে দেখে। ওকে, মানে ধরো নাও একজন পেশেন্ট আছে, ধরো নাও সে ওটিতে আছে, তার একটা অপারেশন হচ্ছে, তো তার অপারেশন করার জন্য বা ফার্স্ট টাইম তার উপর অপারেট তোমরা করতে পারবে, সেটা তোমরা কোন ইয়ার থেকে করতে পারো? সেটা হচ্ছে আমরা 3rd ইয়ার থেকে মোটামুটি পেশেন্ট অল্প অল্প দেখবো। আচ্ছা, আর সেটা হচ্ছে আমরা করতে হবে ইন্টার্নশিপের সময়। ওকে, এখন না। আচ্ছা, মানে ফাইনাল ইয়ার হয়ে যাওয়ার পর ইন্টার্নশিপ হয় 1 বছরে, তখন আমরা পেশেন্ট পার্টি দেখতে পাবো। ওকে, মানে তখন তোমরা পেশেন্টের উপর মানে অপারেশন হচ্ছে সেখানেও ইনভলভ হতে, সেগুলো তোমরা এলিজিবল, তাই তো? এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট দেখে জিনিসপত্র শেখা, তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার এই যে তোমার ক্লিনিক্যাল পোস্টিংয়ে তুমি কাজ করছো, তারপর তোমার পড়াশোনা থাকছে এতখানি, তো এই সমস্ত কিছু মিলে তোমার তো প্রচুর সময়ের ব্যাপার থাকে। এবার তুমি আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে বায়োলজিও পড়াচ্ছ, তাহলে একটা টাইম ম্যানেজমেন্ট অনেক বড় ব্যাপার, যেটা কিনা প্রচুর স্টুডেন্টের প্রবলেমও হয়। লাইক যারা কিনা এখন ক্লাস 11-12-এ পড়ছে বা নিটের জন্য প্রিপেয়ার করছে, তাদেরও টাইম ম্যানেজমেন্ট একটা খুব হিউজ প্রবলেম। তুমি এত কিছুর মাঝখানে টাইম কি করে ম্যানেজ করো? দেখো, প্রথমে বলবো হচ্ছে যেটা করতে প্রথম কথা ভালোবেসে করতে। আচ্ছা, অ্যাজ এ প্যাশন করতে। আর যারা মেডিকেলে আসতে চায় তাদেরকে এটা বলবো না যে মেডিকেলে মানে বাবা মা প্রেশার দিচ্ছে এর জন্য মেডিকেলে আসতে, একদমই না। যদি ইন্টারেস্ট থাকে বা প্যাশন থাকে তবেই আসতে, কারণ পড়াশোনার প্রচুর চাপ, জিনিসটাকে ভালোবেসে করতে, এটাই। আর হচ্ছে বলবো যে শুধু পড়াশোনা করতে না, সাথে সাথে এনজয় করতে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে, তাহলে মাইন্ডও ফ্রেশ থাকবে, সব কিছু এনার্জিও পাওয়া যাবে, ওটাই বলি। আচ্ছা, তার মানে তুমি বলছো যে বন্ধুদের সঙ্গেও টাইম স্পেন্ড করতে? অবশ্যই, অবশ্যই। এবার এত কিছুর মাঝখানে তোমার সময় হয়ে ওঠে যে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করা? অবশ্যই, অবশ্যই। আচ্ছা,
তো এবার এখানে একটা কথা বলো সৌম্যদীপ, যে লাইক আমরা এখন একটা ইয়াং এজে আছো, ঠিক না, কলেজে গেছো, এবার মেডিকেল কলেজে কি থাকে, মেডিকেল কলেজে অ্যারাউন্ড মেল টু ফিমেল রেশিও মোটামুটি ঠিকঠাকই থাকে। ওকে, ইঞ্জিনিয়ারিং কলেজে এরকম মেল ফিমেল রেশিও একটু কম, অনেকটাই কম। তো এবার এখানে ইয়াং লাইফে একটা আমাদের বিভিন্ন ইন্টারাকশন হয় বিভিন্ন অপোজিট জেন্ডারের সঙ্গে, বা আমাদের বিভিন্ন রিলেশনশিপ ইনফ্যাচুয়েশন গড়ে ওঠে, এবার সেগুলো আমাদের পড়াশোনায় হ্যাম্পার করে। তো এরকম কিছু তুমি ফেস করেছো? তুমি যদি শেয়ার করতে কমফোর্টেবল হও তাহলে। এখনো পর্যন্ত না। আচ্ছা, আমি সবাইকে অ্যাডভাইস দিব সিঙ্গেল থাকা উচিত, জীবনে সুখ শান্তি বজায় রাখা উচিত, আর কিছু না। দারুণ অ্যাডভাইস। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা সৌম্যদীপ একটু আমরা তোমার নিটের প্রিপারেশনের বিষয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, তুমি নিট ক্র্যাক করেছো হচ্ছে 2022-এ, তাই তো? 2022-এ তুমি নিট ক্র্যাক করেছো। এবার তোমার যে ক্লাস 12-এর এক্সাম ছিল সেটা আমি যতদূর জানি 1 বছর আগে ছিল, 2021-এ। তার মানে তুমি নিটের জন্য 1 বছর ড্রপ নিয়েছিলে। তুমি 2021-এ কি নিট দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, সেখানে কিরকম স্কোর হয়েছিল? অনেক খারাপ, 447 এসেছিল সেখানে। আচ্ছা, তারপর তুমি নেক্সট ইয়ার নিট দিলে অ্যান্ড এখন তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছো। তাহলে এই যে ড্রপ ইয়ারে তুমি কিভাবে নিটের জন্য প্রিপারেশন করেছিলে? ড্রপ ইয়ারে প্রথমে বলবো যে আমি নর্মালি তখন তো কোনো কাজকর্ম ছিল না, স্কুলও ছিল না, তো অনেকটা সময় পেয়েছিলাম। আচ্ছা, তো মেইনলি হচ্ছে এনসিইআরটি তে ফোকাস করেছিলাম, আর হচ্ছে যত পেরেছিলাম মক টেস্ট দিয়েছিলাম। ওকে, আর সবাইকে আরেকটা বলবো যে সবাইকে প্ল্যান বি অবশ্যই একটা রাখতে। কারণ আমি যেহেতু হচ্ছে নিট দিয়েছিলাম অবশ্যই, তার সঙ্গে সঙ্গে যে WBJEE, JEE ওগুলো আমি দিয়েছিলাম। ওকে, এবং ওগুলোতে মোটামুটি আমার ভালো র্যাঙ্ক ছিল মোটামুটি। যদি আমি WBJEE কথা বলে আমার 3000-এর মতন র্যাঙ্ক ছিল। বাহ, খুবই ভালো। আর JEE আমার 98% ছিল। আচ্ছা, তো আমার প্ল্যান বি একটা ছিল, যদি বাই চান্স এটাতে না হয় আমার ওটাতে ভর্তি হয়ে যাবো। ওকে, তো সবাইকে বলবো যে একটা যদি কেউ ড্রপ দেয় অবশ্যই যেটার জন্য ড্রপ দিচ্ছে সেটা অবশ্যই ফোকাস করে পড়তে, আর অবশ্যই একটা প্ল্যান বি রাখতে। আচ্ছা, যে যদি এটা না হয় তাহলে ওটা অবশ্যই যেতে। ওকে, এবার এই যে তুমি ড্রপ ইয়ারে পড়াশোনা করছিলে, তুমি তো বললে যে না আমার স্কুল ছিল না, ঠিক আছে, অনেকটা ফাঁকা টাইম ছিল, আমি পড়াশোনা করতে পারছিলাম। তুমি বেসিক্যালি যেটা বললে যে এনসিইআরটি ফোকাস করে পড়তে, যেটা কিনা নিটের জন্য একদম রিকোয়ার্ড, আর তুমি মক টেস্টের উপরেও ফোকাস করতে। কিন্তু এগুলো বাদ দিয়েও আমাদের যে ড্রপ ইয়ার সেখানে আরো আপস অ্যান্ড ডাউনস থাকে, যে লাইক কিছু কিছু সময় সেলফ ডাউট আসে, কিছু কিছু সময় নিজেকে খুব হাই মনে হয় যে আমি তো করেই নেবো শিওর, আমার থেকে ভালো কেউ করতে পারবে না। তো এই সমস্ত বিভিন্ন সিচুয়েশনে তুমি নিজেকে কিভাবে হ্যান্ডেল করতে বা কিভাবে জিনিসটাকে কন্টিনিউ করতে? বলবো হচ্ছে যে কি বলবো, যে 1 নম্বর নিজের প্রতি কনফিডেন্স রাখতে সবসময়, আর হচ্ছে নিজের পরিস্থিতির উপর অবশ্যই ভরসা রাখতে। আর যদি আমি ফাঁকি মারছি কি না মারছি সেটা আমার মা বা না জানলো, আমি নিজের কাছে নিজের কতটা সৎ সেটা আমি নিজেই জানি। এট দ্য এন্ড রাতে যখন ঘুমাতে যাচ্ছি আমি জানি যে কি করেছি, যাতে ঘুমটা যাতে ভালো আসে, যে না আজকে আমি কোনো ফাঁকি মারি, নিজের কাজ ভালোভাবে করেছি, তার রাতে ঘুম খুব ভালো আসবে। আর নিজের কাজ নিজেই ভালো করে করা উচিত। আর সবচেয়ে বড় কথা ওটা নিজের কাছে অনেস্ট থাকা উচিত নিজের কাজ নিয়ে, এটা আর কিচ্ছু না। আচ্ছা, তার মানে একটা যদি আমি নিজের মধ্যে সেলফ ডিটারমিনেশন রাখি আর নিজের প্রতি নিজের ট্রুথফুল থাকি তাহলে আমি জিনিসটা করে নিতে পারবো। আরেকটা অবশ্যই বলবো যে ড্রপ ইয়ারে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে অবশ্যই, সেটা অনেকটা সময় খেয়ে নেয় আমাদের। হ্যাঁ, মানে এখন এত ডিস্ট্রাকশন, কিন্তু সোশ্যাল মিডিয়ার কথা যখন তুমি তুললে এখানে আমি আরো একটা জিনিস জানতে চাই। লাইক এখন প্রচুর স্টুডেন্ট ইউটিউব দেখে পড়াশোনা করে, আমি নিজেও পড়ি। হ্যাঁ, যেরকম ধরো তুমি আমাদের এখানে পড়াচ্ছ, আমাদের থেকে কত স্টুডেন্ট পড়ছে, ঠিক? তাহলে ওরা যখন ইউটিউব থেকে পড়ছে, হঠাৎ করে পড়তে পড়তে একটা রিল চলে আসলো বা একটা অন্য কোনো ভিডিও চলে আসলো, এবার সেখানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি। পড়াশোনার ভিডিওতে কি হয়, যদি আমি একটা কনস্ট্যান্টলি পড়াশোনা করছি, হঠাৎ করে আমার মাইন্ডটা যখন দেখবে যে আচ্ছা একটা সুন্দর রিল দেখতে পাচ্ছি, ওটা ক্লিক করতে বেশি টানবে, তাই না? তাহলে এই জিনিসটার থেকে তুমি যখন পড়ছো তাহলে সেগুলোর থেকে কিভাবে নিজেকে আটকানো যেতে পারে? প্রথমে বলবো, দেখো আমি যদি কথা বলি নিজের, এখন যদি কথা বলি, যদি আমি অনলাইনে কোনো ভিডিও দেখি, আমি প্রথমত মোবাইলে দেখি না, প্রথম কথা। ওকে, আমি যদি অন্য ঘরে দেখি আমি হয় ট্যাব ইউজ করবো, আর মোবাইল আমি পাশের ঘরে রেখে দিব, একদম সুইচ অফ করে রেখে দেবো, তো সেখানে ডিস্ট্রাকশন থাকলো না। বা এমন করতে পারি, যদি কোনো কারো যদি মোবাইল যদি ভিডিও দেখতেই লাগে তাহলে অবশ্যই তাদেরকে অ্যাডভান্স দিব যে অন্যান্য যে সমস্ত অ্যাপ আছে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, নোটিফিকেশন বন্ধ করে রাখতে, বা ইউটিউবে ভিডিও দেখলে সেটা ডাউনলোড করে অফলাইনে দেখতে। আচ্ছা, আর হচ্ছে টাইম বাউন্ডেড স্টাডি করতে। ওকে, যে আমি একটা টপিক নিয়ে বসলাম, এই টপিকটা আমার 1 ঘন্টার মধ্যে শেষ করবো, এরকম টাইম বাউন্ডেড স্টাডি করতে। আমি পড়তে বসলাম, এখন পড়ছি, মাঝে মাঝে রিল দেখছি, মাঝে মাঝে একটু ফেসবুক দেখছি, অমুক সময়টা আমি পোস্ট করেছিলাম, কজন কমেন্ট করলো দেখি, সে লাইক করলো কিনা দেখি, তাহলে একটা ডিস্ট্রাকশন হয়ে যাবে। সেই এখন সেখানে আমি 4 ঘন্টা বসে থাকলাম বই খাতে নিয়ে, মাঝখানে সমস্ত করলাম, অ্যাট দেন কিছুই হলো না দিনের শেষে। তো সেটাই বলবো, টাইম বাউন্ডেড একটা স্টাডি করা উচিত। ওকে, তাহলে সেটা এফেক্টিভ হয় খুব। আচ্ছা, মানে তুমি টাইম বাউন্ডেড স্টাডি বলতে এটা আমিও একটু বলছি নিজের থেকে। লাইক আমি যখন বিটেকের আগে যখন WBJEE প্রিপারেশন করছিলাম, বা এখন যখন আমি গেটের প্রিপারেশন করছিলাম, তখন যেরকম আমি কিভাবে পড়তাম যে আমার একটা টপিক, সেটা আমি ডিসাইড করলাম যে এই
আওয়ার্সের মধ্যে আমার এতখানি কন্টেন্ট আছে, সেটা আমাকে শেষ করতেই হবে, তারপর সেটা আমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড এতটুকু টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। হতে পারে 1 ঘন্টা বেশি লাগছে, কিন্তু তার থেকে বেশি যাতে না লাগে। মানে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কি করে, ধরে নাও ম্যাথমেটিক্সের কোনো একটা সাবজেক্ট পড়ছে, ও দেখলো এটা আমি পড়তে বসলাম, এটা আমার পড়ছি, শেষ হোক কখন হবে, সেরকম করলে হবে না। যে আমার একটা পার্টিকুলার টাইম, হ্যাঁ এবার সেটা রিয়েলিস্টিক হতে হবে। কোনো কিছু পড়তেই যদি 5 ঘন্টা লাগে, আমি যদি ডিসাইড করছি সেটা 2 ঘন্টায় হবে তাহলে হবে না। কিন্তু মানে 5 ঘন্টা লাগে, আমি সেখানে দরকার পড়লে আমি 6 ঘন্টা নিচ্ছি, কিন্তু 6 ঘন্টার বেশি যাতে না লাগে, তাই তো? মানে এই টাইম বাউন্ডেড স্টাডিটা তোমাদের করতে হবে। একদম। আচ্ছা, এবার এটা তো আমাদের হয়ে গেল যে কিভাবে আমরা নিটের প্রিপারেশন করছি। এবার নিটের প্রিপারেশন দিয়ে আমরা এসে যাচ্ছি হচ্ছে মেডিকেল কলেজে। এবার মেডিকেল কলেজে আমি তোমার ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্স জানলাম, সেকেন্ড ইয়ারের ক্লিনিক্যাল পড়াশোনা সম্পর্কে জানলাম। এবার এই যে পুরো জিনিসটা হচ্ছে, দেখো কলেজের মধ্যে আমাদের পড়াশোনা ছাড়াও আরো বিভিন্ন কিছু থাকে। তাহলে তোমাদের কলেজের মধ্যে সেই যে আমাদের আরো একটা সোশ্যাল কালচার, সেটাও কিন্তু আমাদের পড়াশোনাতে অনেক কিছু হ্যাম্পার করে। তো আমি যদি একটা ওভারঅল জানতে চাই যে মেডিকেল কলেজগুলোর মোটামুটি একটা সোশ্যাল কালচার তো সেম টাইপের হবে, থাকে। তো সেখানে তুমি কিরকম কালচার ফিল করছো কলেজে? অবশ্যই আমি বলবো হচ্ছে কলেজে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি অবশ্যই পার্টিসিপেট করা উচিত। ওকে। আমাদের কিছুদিন আগে কলেজে স্পোর্টস ফেস্ট হলো, ওকে, সেখানে ক্রিকেট হলো, ফুটবল হলো, ব্যাডমিন্টন হলো, ভলিবল হলো, এছাড়া অনলাইন গেম হলো, ফ্রি ফায়ার হলো, পাবজি হলো। তো আমি ওখানে কলেজে ফ্রি ফায়ারে চ্যাম্পিয়ন হয়েছিলাম কলেজে। বাহ, পড়াশোনার সাথে সাথে ফ্রি ফায়ার প্লেয়ারও। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই বলো সবকিছুতে পার্টিসিপেট করা উচিত। আচ্ছা। আর হচ্ছে জুনিয়রদের সাথে ইন্টারাকশন করা উচিত। তাহলে জুনিয়র সিনিয়র সবার অবশ্যই। তাহলে জুনিয়রদের সঙ্গে ইন্টারাকশন করলে যদি সাপোজ জুনিয়রদের একটা টপিকে ডাউট আসছে, তো তাকে যদি জিনিসটা পড়ায়, আমাদের যেটা রিভিশন হয়ে যাবে। ওকে। আর সিনিয়র জুনিয়রের মধ্যে একটা ভালো ইন্টারাকশনে বজায় থাকবে। আচ্ছা। এছাড়া হচ্ছে বলবো হচ্ছে মাঝে মাঝে প্রফটপ শেষ হলে, বন্ধু বান্ধব শেষ হলে বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া উচিত। ওকে, মাইন্ড ফ্রেশ হয়ে প্রচুর। ওকে, এই বলবো। আচ্ছা, এবার ধরে নাও যে এই যে মেডিকেলে তো অনেক কিছু পড়ছো, এন্ড বেসিক্যালি এখানে এমন না যে তুমি পরীক্ষার আগে পড়ে নিলে তাহলে তো হবে না, তোমাকে রেগুলারলি পড়াশোনা করতে হয়। তো তুমি এই সমস্ত কিছুর সাথে সাথে নিজের পড়াশোনাটা কখন করো? যে পড়াশোনা করতে বলতে আমি প্রথমে ওটাই বলবো যে টাইম বাউন্ডে স্টাডি করা উচিত। আর আমি যেটা বলি যে মেডিকেলে না ঠিক একা ঠিক পড়াশোনা হয় না। আচ্ছা। আর আমি দেখেছি একা পড়াশোনা খুব একটা ভালো হয় না। ওকে। নিজের সঙ্গে ম্যাচিং বা নিজের ভালো ম্যাচ হচ্ছে এরকম 2-3 জন বন্ধু রাখা উচিত, তাদের সঙ্গে গ্রুপ স্টাডি করা উচিত। আমি পার্টিকুলারলি সেটাই করি, সেটা খুব এফেক্টিভ হয় আমার ক্ষেত্রে। ওকে, তো গ্রুপ স্টাডি তোমাদের বেসিক্যালি মানে প্যাটার্নটা কিভাবে থাকে, যে কিভাবে গ্রুপ স্টাডিটা তোমরা কন্টিনিউ করো? এরকম করে মনে করুন আমি কোথাও বয়েজ হোস্টেলে একদিন চলে গেলাম, বই নিয়ে চলে গেলাম, আমি আর 2-3 জন বন্ধু মিলে বসে বললাম, তো আমি একটা টপিক পড়ে বোঝালাম, কোনো একটা টপিক পড়ে বোঝালো, তারপরে কোনো একটা কোশ্চেন করে আমরা রিভিশন করে দিলাম। তো এভাবে সবচেয়ে এফেক্টিভ হয়। ওকে। আচ্ছা, এখানে তুমি একটা কথা বলছিলে যে বেশ কিছুক্ষণ আগে, যে তোমাদের যখন ফার্স্ট ইয়ার ছিল তখন তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যে সিনিয়র দাদারা আছে, দিদিরা আছে, তারা তোমাদের বেশ অনেকটা হেল্প করেছে। তার মানে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো তাদের ভেতরেও কি একটা ইন্টারলিঙ্কড কানেকশন থাকে যে এক কলেজ আরেক কলেজকে হেল্প করে? অবশ্যই থাকে। তো এই ব্যাপারটা কি রকম একটু এক্সপ্লেইন যদি করো, একটা কলেজ আরেকটা কলেজকে কিভাবে হেল্প করে? যেহেতু আমাদের প্রথমত নতুন কলেজ, তো সেখানে অন্যান্য কলেজ থেকে আমাদের অনেক হেল্প করেছিল। ওকে। এছাড়া হচ্ছে কিছুদিন আগে কুচবিহার মেডিকেল কলেজে ফাংশন হলো, তো সেখানে তো আমরা ইনভাইট পেয়েছিলাম। আচ্ছা। বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যদি ফাংশন হয় আমরা ইনভাইট পেলাম। ওকে। আর কিছুদিন আগে আমাদের কলেজে ফ্রেশার্স হলো, ওর নাম হচ্ছে ইগনাইট। তো সেখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্যাররা এসেছিলেন, প্রফেসর এসেছিলেন, অনেক সিনিয়র দাদারা এসেছিলেন। তো এবার সমস্ত মেডিকেল কলেজে আমাদের লিঙ্ক থাকে। তো সৌম্যদীপ, আমরা তোমার এমবিবিএস এর পড়াশোনা সম্পর্কে জানলাম, এবার তোমার এখন সেকেন্ড ইয়ার চলছে, এবার এমবিবিএস যখন কমপ্লিট হবে তারপর ফিউচারে তোমার কি করার ইচ্ছা আছে? ফিউচারে এখন এমবিবিএস শেষ হোক, তারপরে তো আমাদের নানারকম পরীক্ষা হয়, নিট পিজি হয়, আইএনএসসিটি হয়, এখন পরবর্তীকালে সেটা নেক্সট হতে পারে। আচ্ছা। তো সে সমস্ত প্রিপারেশন পরীক্ষা নিব, এটা দিব, তারপর দেখবো তখন যেরকম ব্রাঞ্চ যেরকম র্যাঙ্ক হয় সেই অনুযায়ী পড়বো। আচ্ছা, মানে নিট পিজি ধরো তুমি দিচ্ছ, সেটাতে কিরকম র্যাঙ্ক হচ্ছে সেটার উপর ডিসাইড হবে যে তুমি মানে মাস্টার্সে কি পড়ছো। হ্যাঁ, আসলে নিজে একটা পার্টিকুলার ইচ্ছা থাকে। ওকে, তো দেখা যায় সেটা হয় কি। মানে ব্যাপারটা কিভাবে কাজ করে একটু এক্সপ্লেইন যদি করো নিট পিজি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইঞ্জিনিয়ারিং কলেজ যেরকম হয়, যে অমুক কলেজে অমুক ব্রাঞ্চ, সেরকম হচ্ছে নিট পিজি। যে অমুক কলেজে কার্ডিওলজি ব্রাঞ্চ, অমুক কলেজে সাপোজ মেডিসিনের ব্রাঞ্চ, সার্জারি ব্রাঞ্চ, ওরকম ব্যাপারটা। ওকে, মানে ব্যাপারটা কি কিছুটা এরকম, ধরে নাও যে ক্লাস 12 এর পর আমি WBJEE এক্সাম দিলাম, তারপর আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছি আমি ডিফারেন্ট ব্রাঞ্চে ভর্তি হচ্ছি, সেম। কিন্তু মেডিকেলের কেসে আমি নিট দিচ্ছি, নিট দিয়ে আমি এমবিবিএস এ ভর্তি হচ্ছি, সেখানে সবকিছু পড়ছি, সেখানে সব পড়ছি। তারপর নিট পিজি দিয়ে আমি আলাদা আলাদা ডিপার্টমেন্টে পড়ছি, আলাদা কলেজে প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্ট। ওকে, ব্যাপারটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর মতন, যেটা তুমি বললে। আচ্ছা, মানে বেসিক্যালি আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং যখন আমাদের ডিপার্টমেন্টটা ভাগ হচ্ছে সেটা আমাদের ক্লাস 12 এর পরেই ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে সেটা নিট এমবিবিএস এর পরে গিয়ে ভাগ হচ্ছে, পরে ভাগ হচ্ছে। ওকে ওকে, তো তোমার কি কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছা আছে। আচ্ছা, সেটা কেন আর কোন ডিপার্টমেন্ট যদি শেয়ার করো?
না, সেটা নিজের মধ্যে রাখতেই ভালোবাসি, নিজের মধ্যে থাকাই ভালো, পরে দেখা যাবে ফিউচারে হলে। আচ্ছা, তো সেটা এই মুহূর্তে তুমি শেয়ার করতে কমফোর্টেবল নয়, তাই তো? না, করা উচিত না। ওকে ওকে, ঠিক আছে, যেটাই তোমার ফিউচার প্ল্যান আছে সেটার জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার এই যে তুমি দুটো পরীক্ষা বললে, একটা নিট পিজি আর একটা কি বললে? আইএনএসিটি। আচ্ছা, এই দুটো পরীক্ষা মানে কিভাবে ডিফারেন্ট, বা ওই পরীক্ষাটা ডিফারেন্ট হচ্ছে এরকম যে আইএনএসিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যে এইমস যেগুলো আছে, ওকে, বা জিপমার যেগুলো আছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য হয় হচ্ছে আইএনএসিটি পরীক্ষাটা। ওকে, আর নিট পিজি হচ্ছে ওগুলো বাদে আদার যে সমস্ত কলেজ, আচ্ছা, সেগুলো হচ্ছে নিট পিজি। আচ্ছা, যদি এরকম হয় যে কেউ সাপোজ চাচ্ছে যে এমবিবিএস এর পর আমি ইউএসএ তে আমরা এমডিটা করব, হ্যাঁ, তো সেখানে ইউএসএ এমএলই বলে একটা পরীক্ষা হয়, সেটা আলাদা একটা পরীক্ষা হয়। আচ্ছা, মানে যখন আমরা এমবিবিএস পড়তে যাচ্ছি তখন যেরকম আমরা নিট দিয়ে এমসেও ভর্তি হতে পারছি, হ্যাঁ, কিন্তু যখন মাস্টার্সে যাব তখন এইমস এর জন্য আলাদা এক্সাম, আইএনএসিটি বলে একটা পরীক্ষা, আর বাকি কলেজগুলোর জন্য আলাদা এক্সাম। হ্যাঁ, ওকে ওকে। যেমন যদি বলি পশ্চিমবঙ্গের কথা, যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে এইমস কল্যাণী, হ্যাঁ, সেটাতে ভর্তি হওয়ার জন্য আমাকে দিতে লাগবে হচ্ছে আইএনএসিটি। ওকে, আর বাকি যে সমস্ত কলেজ যেগুলো আছে, হ্যাঁ, সাপোজ কলকাতা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আচ্ছা, যেখানে পিজি সিট যেগুলোতে আছে, তো সেটার জন্য আমরা দিব হচ্ছে নিট পিজি। ওকে, আচ্ছা, তো এই পরীক্ষাগুলোর প্রিপারেশন কি তোমাকে এখন থেকে স্টার্ট করতে হবে বা স্টার্ট করে দিয়েছো নাকি? না 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 না, ওটা এখন না। সিনিয়রদের কাছে যতটা শুনেছি, আচ্ছা, এই ফাইনাল ইয়ারের পরে বা থার্ড ইয়ার থেকে মোটামুটি সেটার প্রিপারেশন নেওয়া উচিত। আচ্ছা, এখন খুব টু আর্লি হয়ে যায় ব্যাপারটা। ওকে, মানে মোটামুটি সিনিয়রদের থেকে তুমি যেটা জানতে পেরেছো যে থার্ড ইয়ার থেকে সেটার প্রিপারেশন বা ফাইনাল ইয়ার থেকে স্টার্ট করলে এনাফ, তাই? এখন জাস্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলো ভালোভাবে পড়া উচিত, ওকে, পোস্টিং করা উচিত, আচ্ছা, আর অবশ্যই কলেজ লাইফ এনজয় করা উচিত। একদম একদম, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ঠিক আছে সৌম্যদীপ, আজকের এই পডকাস্টে তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম, অ্যান্ড তুমিও তো আমাদের চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদেরকে পড়াচ্ছ, তারাও তাদের সৌম্যদীপ স্যারের থেকে অনেক কিছু জানতে পারলো আজকের এই ভিডিওতে। আই হোপ যে সেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাদের জন্য। আর আমি চেষ্টা করব যে এরপরে আরো ভালো ভালো ভিডিও বানাতে বায়োলজির জন্য, যাতে আমার যে জুনিয়র যে সমস্ত ভাই বোনেরা আছে তারা আরো ভালো হেল্প পায়, আরো ভালো শিখতে পারে, সেটা আমার অবশ্যই প্রচেষ্টা থাকবে লেটস ইমপ্রুভ চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিট পাবে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে আমরা সৌম্যদীপের সঙ্গে ওর এমবিবিএস লাইফের যে পড়াশোনা, সেই পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। এছাড়াও সৌম্যদীপ কিভাবে নিটের প্রিপারেশন করেছিল, নিটের ড্রপ ইয়ারে কি কি চ্যালেঞ্জেস ফেস করেছে, সেগুলো কিন্তু আজকে আমরা জানতে পারলাম। আশা করব আজকের এই পডকাস্ট থেকে তোমরা এমন অনেক কিছুর উত্তর পেয়েছো যেগুলো তোমাদের মনে প্রশ্ন ছিল। তোমাদের যদি সৌম্যদীপ স্যারের থেকে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আরও একটি পডকাস্ট সৌম্যদীপ স্যারের সঙ্গে আনার চেষ্টা করব। এছাড়াও আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে সৌম্যদীপ স্যার তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক বায়োলজির ভিডিও আনতে চলেছেন, যেগুলো তোমাদেরকে হেল্প করবে বায়োলজির জন্য আরও ভালোভাবে প্রিপারেশন করতে অ্যান্ড বিভিন্ন কিছু শিখতে। তাহলে যদি তোমাদের আজকের এই পডকাস্টটি ভালো লেগে থাকে সেটাকে লাইক করে দিও, বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ পডকাস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।